শুভ সকাল শিক্ষার্থীরা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের অধ্যায় 8-এর ব্যবস্থাপনা চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। আর জুম ক্লাস আমি গতদিন জুম ক্লাস নিয়েছি। খুবই দুঃখজনক বিষয় যে তোমরা ওখানে তিনজন মাত্র স্টুডেন্টস অ্যাটেন্ড করেছো, আর বাকিদের তারা প্রয়োজনীয় মনে করনি যে একটা জুম ক্লাসে অ্যাটেন্ড করতে হতে পারে, বা একজন টিচার ক্লাস অর্গানাইজ করে তোমাদেরকে ইনভিটেশন পাঠাচ্ছে ক্লাসে জয়েন করার জন্য, এবং তোমরা এতটাই দুঃসাহস বা এতটাই তোমরা কেয়ারলেস যে টিচারকে আসলে তোমরা টিচার মনে করো কি না জানি না, তোমরা ক্লাসটাকে খুব ক্লিয়ারলি তোমরা ইগনোর করে গেলে। ঠিক আছে, মানে জুম ক্লাসটা কি ইম্পর্ট্যান্ট না, বা জুম ক্লাস কি কোনো দরকার নেই, সেটাই বোঝাতে চাচ্ছ কিনা আমরা জানি না, বা কী বোঝার কারণে আসলে অ্যাটেন্ড করোনি জানি না। অনেক স্টুডেন্ট অনলাইনে থাকা সত্ত্বেও জুম ক্লাসে অ্যাটেন্ড করোনি। আমি নাম ধরে ধরে বলবো না, কিন্তু আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, লেটস কন্টিনিউ দ্য ক্লাস। তোমাদের সাথে আসলে কথা বলাটাই বেকার, কারণ তোমরা হচ্ছে যে নিজেরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। এখানে টিচারের কোনো বক্তব্যের কোনো মূল্য তোমাদের কাছে নেই, বা টিচারের ক্লাসেরও কোনো দরকার নেই তোমাদের। যাই হোক, ব্যবস্থাপনার অধ্যায়টা আমি শুরু করেছিলাম, সেখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কথা বলেছি। জুম ক্লাসে আমি ব্যবস্থাপনার কার্যাবলীটা শুরু করেছি। যেহেতু তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করোনি, তাই এখন আমাকে আবার এই অংশটা রিপিট করতে হবে, তারপরে নতুন শুরু করতে হবে। এভাবে যদি চলতে থাকে এটা আসলে কোনো ভালো রেজাল্ট নিয়ে আসবে না আমি মনে করি। কারণ একই জিনিস বারবার যদি একবার জুম ক্লাসে 2-3জন স্টুডেন্টের সাথে বলছি আমি, সেটাই আবার তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য আবার ভিডিও ক্লাসে রিপিট করতে হচ্ছে। এভাবে কন্টিনিউয়াসলি যদি রিপিট করতে হয় তাহলে সিলেবাস কখনোই শেষ হবে না, আমি শেষও করতে পারবো না, রিভিশনও সম্ভব হবে না। আমি জানি না তোমরা আসলে কি মনে করে জুম ক্লাসে অ্যাটেন্ড করছো না বা করতে চাও না, আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে যদি কথা বলি, যে ব্যবস্থাপনার কিছু নির্দিষ্ট কার্যাবলী থাকে, আর পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য যে কাজকর্ম সম্পাদন করা হয় বা যে কাজগুলো সম্পাদন করা হয় সেগুলোকেই আসলে ব্যবস্থাপনা বলা হয়। পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকেই ব্যবস্থাপনা বলা হয়। প্রতিষ্ঠানের সকল প্রকার মানবিক ও অন্যান্য উপাদানকে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য আসলে ব্যবস্থাপনার কাজ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছিলাম যে ব্যবস্থাপনা মূলত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। তাই ব্যবস্থাপনার বিষয়টা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের সাথে জড়িত। ব্যবস্থাপনার কিছু কাজ আছে নির্দিষ্ট, যে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করা হয়। ধারাবাহিকভাবে সম্পাদন করা হয় কেন? কারণ হচ্ছে আমি বলেছি যে ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটা শুরুতেই করতে হয়, পরিকল্পনাটা কিন্তু কখনো তুমি শেষে করতে পারবে না। আবার নিয়ন্ত্রণ, সেটাও তোমাকে নিয়ন্ত্রণের কাজটা তোমার শেষেই করতে হবে, তুমি কিন্তু শুরুতে করতে পারবে না। নিয়ন্ত্রণ সবার শেষেই করে। তাই বলতে গেলে বলা যায় যে ব্যবস্থাপনার কার্যাবলীটা আসলে ধারাবাহিক কাজ। ব্যবস্থাপনা প্রথম কাজের মধ্যে আছে, দেখো, পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা কি? পরিকল্পনা আমরা জানি যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ দিক নির্দেশনা বা ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা, সেটাকে পরিকল্পনা বলা হচ্ছে। তো আসলে কোনো ব্যবসা সংগঠনের ক্ষেত্রে যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য যেহেতু কাজ করা হয় ব্যবস্থাপনা, সেটাকেই বলা হচ্ছে। তো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য যে তোমার ভবিষ্যতে কি করতে হবে, কি কাজ করতে হবে, কোথায় করতে হবে, কখন করতে হবে, কে করবে, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বেড়ানোটাই হচ্ছে আসলে পরিকল্পনা, বা খুঁজে নেওয়াটাই হচ্ছে পরিকল্পনা। আর ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এটা কিন্তু কখনোই তুমি চেঞ্জ করতে পারবে না, যে ফার্স্ট কাজ তুমি পরিকল্পনা না দিয়ে অন্য কিছু করলে সেটা কিন্তু কখনোই হবে না। তাই পরিকল্পনা প্রণয়ন হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। তারপরে ব্যবস্থাপনার কাজগুলো যদি বলি, ধারাবাহিকতা যদি মেনটেন করি আমরা, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় কাজ হচ্ছে ব্যবস্থাপনার সংগঠিতকরণ, অর্গানাইজিং। সংগঠিতকরণের বিষয়টা কি? সংগঠিত হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে একত্রিতকরণ করা, তারপরে কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য বন্টন করে দেওয়া,
আর হচ্ছে যে সকল কর্মীর মধ্যে বা সব প্রতিষ্ঠানের সকল বিভাগ উপবিভাগ বা কর্মীদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বজায় রাখা, এটাকেই বলা হচ্ছে সংগঠিতকরণ। তাহলে সংগঠিতকরণ তিনটা কাজ করছে। একটা হচ্ছে সংগঠিতকরণ সকল মানবীয় অমানবীয় যে উপকরণগুলোকে আছে সেগুলোকে একত্রিতকরণ করছে, আবার কর্মীদের মাঝখানে দায়িত্ব ক্ষমতাগুলো বন্টন করে দিচ্ছে, এছাড়া কর্মীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করছে। তাহলে এটা হচ্ছে সংগঠিতকরণ। তারপরে আসো দেখো, সংগঠিতকরণের পরে তোমাদের আছে হচ্ছে এখানে অনলাইন বইটার আসলে সংগঠিতকরণের পর আমার এখানে অনলাইন বইটাতে আর কিছু নেই। তো আমি তোমরা টেক্সট বই সাথে নিয়ে যখন পড়বে তখন অবশ্যই মাথায় রাখবে যে সংগঠিতকরণের পরে আছে হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান মানে কি? কর্মী সংস্থান হচ্ছে যে যখনই তুমি উপকরণগুলোকে একত্রিত করবে, তুমি দায়িত্ব ক্ষমতা বন্টন করে দেওয়ার চেষ্টা করবে যে কে কোনটা কাজ করবে, কে কোনটা করবে না। তো সেই বিষয়গুলো যখন তুমি মাথায় রাখবে তখন কিন্তু কি করতে হবে, তোমাকে কর্মী নিয়োগও দিতে হবে। তুমি কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করতে চাও, তুমি কে কোন ডিপার্টমেন্টে কোন বিভাগে কতজন কর্মী কাজ করবে, সেই কতজন কর্মীর কাজ দায়িত্ব বা কর্তব্য কতটুকু হবে, এগুলো তোমার আগেই তুমি নির্ধারিত করে রাখতে হবে। এগুলো নির্ধারিত করার পরে এরপরে তোমাকে কর্মী নিয়োগ দিতে হবে, ঠিক আছে? তো এগুলো উপকরণকে একত্রিত করা এবং দায়িত্ব ক্ষমতা বন্টন তুমি করে রাখলে কর্মী নিয়োগ দিবে আফটার অর্গানাইজিং, মানে সংগঠিতকরণের পরে কর্মীকে নিয়োগ দিতে হবে। এই যে কর্মী সংস্থান হচ্ছে, কর্মী বাহিনী হচ্ছে প্রতিষ্ঠানের একটা অন্যতম উপাদান হচ্ছে কর্মী বাহিনী। আর এই কর্মী বাহিনীকে বর্তমান যুগে বলা হয় মানব সম্পদ। এই কর্মীদেরকে সংগ্রহ করা, নির্বাচন করা, তাদেরকে সংরক্ষণ করা, তাদের প্রয়োজনীয় বেতন দেওয়া, ছাঁটাই করা, বদলি করা, এই যে যাবতীয় কর্মী সংক্রান্ত যাবতীয় সকল, মানে কর্মী সংস্থান বলতে বোঝানো হচ্ছে যে কর্মীকে নিয়োগ দেওয়া থেকে শুরু করে, এই যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হোক বা টিভি মিডিয়াতে যেখানেই হোক, বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে একজন কর্মীকে নিয়োগ দেওয়া পর্যন্ত, তোমার প্রতিষ্ঠানে কাজে লাগানো পর্যন্ত যাবতীয় সকল কার্যাবলী চলে যাচ্ছে কিসের মধ্যে? কর্মী সংস্থানের মধ্যে। এরপরে তোমরা পাবে হচ্ছে কর্মী সংস্থানের পরে পাবে নির্দেশনা। কর্মী সংস্থানের পরে যখন তুমি নির্দেশনা দিচ্ছ কেন? নির্দেশনা দেওয়া বলতে বুঝাচ্ছে যে এই যে কর্মীদেরকে তুমি নিয়োগ দিলে, এদেরকে তোমার প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিতে হবে। প্রয়োজনীয় আদেশ নির্দেশ দেওয়া বা তাদেরকে লক্ষ্য অর্জনের জন্য ধাবিত করা, তাদেরকে মানে সুষ্ঠু দিক নির্দেশনা দেওয়াটাই আসলে নির্দেশনার অন্তর্ভুক্ত। বা সোজা কথায় যদি তুমি বলতে পারো তাহলে সেটা হবে যে কর্মীদেরকে আদেশ দেওয়াকেই বা আদেশ বা নির্দেশ দেওয়াকেই বলা হচ্ছে ব্যবস্থাপনার ভাষায় নির্দেশনা। মানে কিভাবে কাজটা করবে, তুমি পরিকল্পনা করেছো, তোমার পরিকল্পনাটা বাস্তবায়ন কিভাবে করবে সেটার জন্য তোমার পথ দেখাতে হবে কর্মীদেরকে। তুমি যদি ঠিকভাবে পথ দেখাতে না পারো তাহলে কিন্তু কর্মীরা কখনোই ভালো রেজাল্ট দিতে পারবে না। তোমাকে প্রথমে কি করতে হবে, তোমাকে যে এই যে ডিরেকশন বা নির্দেশনা দেওয়াটা, এটা খুব যথোপযুক্ত নির্দেশনা তোমাকে দিতে হবে। তুমি যদি ভুল নির্দেশনা দাও, তোমার ফলাফলও কিন্তু কর্মীদের দক্ষতা কিন্তু ঠিকমতো তুমি ব্যবহার করতে পারবে না এবং ফলাফল কিন্তু কি হবে? শূন্য। তাই নির্দেশনাটা খুব জরুরি বিষয়। যখনই তুমি কর্মীদেরকে নির্দেশনা দিবে সেটা অবশ্যই যথোপযুক্ত হতে হবে। এরপরে কর্মী সংস্থানের পর, নির্দেশনার পর এরপরে আসবে প্রেষণা। প্রেষণা কি? প্রেষণার বিষয়টা হচ্ছে যে মোটিভেশন। বাংলা শব্দটা প্রেষণা অনেক কঠিন, তোমরা হয়তো পরিচিত না, বলবে যে মিস প্রেষণা এই ওয়ার্ডটার সাথে তো আমরা খুব একটা পরিচিত না। হ্যাঁ, আসলে এটা একটা আনকমন ওয়ার্ড, কিন্তু ইংরেজি মোটিভেশন শব্দের সাথে তোমরা খুবই 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 পরিচিত। উঠতে বসতে দৈনন্দিন জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মোটিভেশন শব্দটা তোমরা কাজে লাগাও।
আমরা চেষ্টা করি তোমাদেরকে সবসময় মোটিভেট করার জন্য, যাতে তোমরা ভালো রেজাল্ট করো বা যাতে তোমরা ভালোভাবে ক্লাসগুলো ফলো করো, ভালো করে পড়াশোনা করো। এই যে মোটিভেশন বা প্রেরণা তোমাদের যেমন দরকার তেমনি কর্মীদেরও দরকার। এটা আসলে হচ্ছে কি যে কর্মীদেরকে উৎফুল্ল রাখা। কর্মীরা একঘেয়ে কাজ করতে 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 অনেক সময় তারা দেখা যায় কি হয়ে যায়, খুবই একঘেয়েমি চলে আসে তাদের মধ্যে ক্লান্তি চলে আসে। তারা কি করতে চায় না, তারা ভালো করে তখন কাজ করতে চায় না। তাদের যে ফলাফল, তাদের যে কাজের আউটপুট, সেটা খুব দুর্বল হতে থাকে, খারাপ হতে থাকে। এই কর্মীদের দক্ষতা, কর্মীদের যে পুরোপুরি দক্ষ কর্মীদের দক্ষতা পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য তোমার কি করতে হবে, তাদেরকে প্রেরণা দান করতে হবে বা তাদেরকে উৎফুল্ল রাখতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে। ঠিক আছে? তো এই প্রেরণা বলতে বোঝায় কর্মীদেরকে উৎফুল্ল রাখা, কর্মীদেরকে উৎসাহিত করা, কাজে উৎসাহিত করা, যেন তারা নিজে থেকেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে। মানে প্রতিষ্ঠানকে ভালোবাসতে শেখাতে হবে। তাহলে কি হবে, যখন কর্মীরা মোটিভেটেড হবে, যখন কর্মীরা প্রেষিত হবে, তখন আলটিমেটলি তোমার কি হবে, তোমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন, সেটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে প্রেরণা বা মোটিভেশন বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি যে প্রেরণা হচ্ছে কর্মীদেরকে উৎসাহিত করা, আনন্দিত করা, উৎফুল্ল করা, যেন তারা নিজেদের চেষ্টায় বা নিজেদের আগ্রহ আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। এটাই হচ্ছে প্রেরণা। আচ্ছা, প্রেরণার পরে আসবে সমন্বয় সাধন। সমন্বয় সাধন কি? সমন্বয় সাধনের বিষয়টা হচ্ছে কোঅর্ডিনেশন। এই 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 শব্দটাও, এই ইংরেজি শব্দটাও কিন্তু তোমাদের পরিচিত। কোঅর্ডিনেশন হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানে যত কর্মী আছে, যত ব্যক্তি আছে, যত বিভাগ এবং উপবিভাগ আছে, এদের মধ্যে একটা সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাকেই বলা হচ্ছে কি, সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন। দিস ইজ দ্য কমিউনিকেশন প্রসেস অ্যামাং দ্য পিপল, অ্যামাং দ্য ডিভিশনস, অ্যামাং দ্য সাব ডিভিশনস, ডিপার্টমেন্টস। সো তুমি বলতে পারো যে সমন্বয় সাধন হচ্ছে একটা প্রতিষ্ঠানের সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে একটা সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানো বা সম্পর্ক সাধন করাকেই বলা হচ্ছে সমন্বয় সাধন। ঠিক আছে? এটা কমিউনিকেশন। তোমার যদি প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির মধ্যে যোগাযোগ না থাকে, তাহলে কি কখনোই তোমার প্রতিষ্ঠানের কাজের রেজাল্ট কি তোমার আশানুরূপ হবে? হবে না। দেখা গেল বিক্রয় বিভাগ, সেলিং ডিপার্টমেন্ট ইচ্ছামতো তার নিজের ইচ্ছামতো কাজ করছে, তার নিজের মতো করে কাজ করে যাচ্ছে। বিপণন ডিপার্টমেন্ট সে তার মতো করে কাজ করছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তার মতো করে কাজ করছে, পারচেজ ডিপার্টমেন্ট তার মতো করে কাজ করছে। এবং যত তোমার কর্মী আছে প্রতিষ্ঠানে, যত মানবীয় উপাদান আছে, মানবীয় উপাদান বলতে এখানে মানুষ বা কর্মীকে বোঝানো হচ্ছে, যত মানবীয় উপাদান আছে তারা সবাই যে যার ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে। কারো কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য সম্পর্কে মাথা ব্যথা নাই। তারা যার যার ইচ্ছা মতো তাদের নিজস্ব লক্ষ্য অনুযায়ী তারা তাদের কাজ করে যাচ্ছে। তো এই অবস্থায় কি হবে বলো, প্রতিষ্ঠানের কি অবস্থা দাঁড়াবে? অবশ্যই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। যে বিশৃঙ্খলা আলটিমেটলি কী হবে, রেজাল্ট আনবে কি, শূন্য রেজাল্ট আনবে, যেটা একটা প্রতিষ্ঠানের অধপতনের দিকে, প্রতিষ্ঠানকে পতনের দিকে নিয়ে যাবে। তাই কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাজের সাথে প্রত্যেকের কাজের মিল থাকতে হবে, সবাই যেন একই লক্ষ্যে ধাবিত হয় এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যেন যোগাযোগ স্থাপিত হয়, সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এটাই হচ্ছে সমন্বয় সাধন। আচ্ছা, এরপরে যদি আমরা চিন্তা করি, এরপরে আছে হচ্ছে নিয়ন্ত্রণ। সবার শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা হচ্ছে সবার শেষ পর্যায়ে আসবে। নিয়ন্ত্রণ, এই ধাপে এসে এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যে শুরুতে পরিকল্পনা করেছিলে, তুমি ব্যবস্থাপনার শুরুতে যে পরিকল্পনা করেছিলে, সেই পরিকল্পনা অনুযায়ী সকল কাজ হয়েছে কিনা ঠিকমতো বাস্তবায়িত, সেটা যাচাই করাই হচ্ছে এই নিয়ন্ত্রণের কাজ। সব কিছু পরিকল্পনা মাফিক ঘটছে কিনা,
কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা বা সেই ভুল ত্রুটিগুলোকে শোধরাতে হবে এবং শুধরিয়ে নতুন করে আবার কাজ শুরু করা, এগুলো সব হচ্ছে নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা এই ধাপে এসে ব্যবস্থাপনা বা ব্যবস্থাপক কী করে, ব্যবস্থাপক যাচাই করে দেখে যে প্রতিষ্ঠানের সকল অ্যাক্টিভিটিস বা সকল কার্যাবলী পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা। কোথাও যদি ভুল হয়ে থাকে সেই ভুলগুলোকে কী করতে হবে, শোধরাতে হবে, শুধরিয়ে নতুন করে আবার সেই কাজগুলো করতে হবে। নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়নকে আরও সহজ করে দেয়। তোমার যদি তোমার প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ না থাকে, তোমার যদি কোনো আইডিয়াই না থাকে যে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, অথবা কোথায় ভুল হলো, ভুলগুলো ঠিক করা হলো কি না, এগুলো যদি তুমি যাচাই করতে না পারো, তাহলে কিন্তু আলটিমেটলি কখনোই সেটা গুড ম্যানেজমেন্ট হবে না, বা আলটিমেটলি সেটা কখনোই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহযোগিতা কিন্তু করবে না। তাই নিয়ন্ত্রণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এবং সর্বশেষ ধাপ ম্যানেজমেন্টের বা ব্যবস্থাপনার। কারণ এই ধাপে এসেই তুমি সকল কিছু যাচাই করবে যে ঠিকঠাক মতো হয়েছে কি না, সব কিছু তোমার কোনো ভুল হয়েছে কি না, বা ভুল শোধরাতে হবে কি না, যাবতীয় সকল কিছু এই নিয়ন্ত্রণের মধ্যে এসে তোমাকে করতে হবে। ব্যবস্থাপনার এই 7টা কাজ কী কী তাহলে? পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ। এই 7টা কাজ, এই এটাকে বলা হচ্ছে প্রধান 7টি কাজ ম্যানেজমেন্টের, প্রধান 7টি কাজ। ঠিক আছে, একদম বেসিক যদি বলো, বেসিক কার্যাবলী যদি বলে থাকো, তাহলে এই 7টা হচ্ছে সেই বেসিক কার্যাবলী। এছাড়াও আরও কিছু কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে কম বেশি, অনেক সময় 1-2টা পয়েন্ট কম বেশি হতে পারে যখন তোমরা আরেকটু উপর ক্লাসে উঠবা অথবা হায়ার স্টাডিজে যাবা, তখন দেখবা যে কাজ হয়তো আরও 1-2টা বাড়ছে কমছে। তবে তুমি যদি একদম বেসিক বলো, মূল কাজ বলো, তাহলে মূল কাজ হচ্ছে 7টা। একটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, তারপরে হচ্ছে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন আর হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা হচ্ছে কি? পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। মানে তোমার ব্যবস্থাপনা যেহেতু ব্যবসায় সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করে, তাই ভবিষ্যতে কি কাজ হবে, কে করবে, কিভাবে করবে, কখন করবে, এগুলো নির্ধারণ করাই হচ্ছে পরিকল্পনা। এরপর সংগঠিতকরণে যদি তোমরা যাও, সংগঠিতকরণ হচ্ছে যে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় সকল মানবিক এবং বস্তুগত যে উপাদানগুলো আছে সেগুলোকে একত্রিতকরণ করা, তারপরে সেগুলোর উপায় উপকরণগুলোকে একত্রিত করে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করে দেওয়া এবং তাদের মধ্যে সুসম্পর্ক বা আন্তঃসম্পর্ক তৈরি করাকেই হচ্ছে কি বলা হচ্ছে? সংগঠিতকরণ বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কর্মী সংস্থান হচ্ছে, কর্মী সংস্থান আমরা বলতে বুঝি যে প্রক্রিয়ায় কর্মী সংগ্রহ করা, নির্বাচন করা, নিয়োগ দেওয়া, সংরক্ষণ করা, যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে কর্মী সংস্থান বলা হয়। আর কর্মী হচ্ছে একটা প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে এই কর্মী বাহিনী। এই কর্মীরাই হচ্ছে মূলত কি মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, কর্মী সংস্থানের পরে এরপরে আসো দিক নির্দেশনা। নির্দেশনা মানে হচ্ছে যখন তুমি কর্মীদেরকে এই আদেশ নির্দেশ দেবে বা তাদেরকে কাজের দিকে লক্ষ্য অর্জনের জন্য ধাবিত করবে, পথ দেখাবে, তাকেই বলা হচ্ছে নির্দেশনা। নির্দেশনাকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়, লিডারশিপ। যে লিডার যেমন পথ দেখিয়ে নিয়ে যায়, তেমনি নির্দেশনাটাও আসলে ব্যবস্থাপক বা ম্যানেজার যে ব্যবস্থাপনার কাজ করে তাকে আসলে ব্যবস্থাপক বলে। সেই ব্যবস্থাপকও কী করে, এই কর্মী বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যায়, অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, যে বাঁশি বাজিয়ে বাজিয়ে ইঁদুরদেরকে তা একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে গিয়েছিল, তেমনি এই ব্যবস্থাপকও এখানে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাজ করছে, মানে পথ দেখানো কর্মীদেরকে। সুষ্ঠুভাবে নির্দেশনা দিলেই একজন কর্মীর দক্ষতা পুরোপুরিভাবে ব্যবহার করা সম্ভব। তুমি ভুলভাল নির্দেশনা দেবে, ভুলভাল আদেশ করবে, কর্মী নিশ্চয়ই তোমাকে ভালো রেজাল্ট কখনোই দেবে না। তারপরে নির্দেশনার পরে আসো আমরা প্রেষণা।
প্রেষণা মানে হচ্ছে সারাক্ষণে কি কর্মীকে আদেশ নির্দেশ অর্ডার করতে থাকবে, কমান্ড দিতে থাকবে না, তাদেরকে আনন্দিত করতে হবে, কর্মীদেরকে প্রেষিত করতে হবে, তাদেরকে উৎফুল্ল রাখতে হবে, তাদেরকে কাজে উৎসাহিত করতে হবে যেন তারা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হয়ে নিজের ইচ্ছায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি প্রেষণা। প্রেষণা কি করে? প্রেষণা কর্মীদেরকে উৎফুল্ল করে, কর্মীরা কাজে আগ্রহী হয় এবং আলটিমেটলি কি হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। এরপরে প্রেষণার পরে সমন্বয় সাধন আছে। সমন্বয় সাধনে আমি বলেছি কি যে এটার ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন। সমন্বয় সাধন মানে হচ্ছে যখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগ সকলের মধ্যে একটা সুসম্পর্ক এবং সুষ্ঠু যোগাযোগ প্রতিষ্ঠা করাকেই বলা হচ্ছে সমন্বয় সাধন। প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ থাকতে হবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কাজের সাথে প্রত্যেকের মিল থাকতে হবে, তাহলেই একমাত্র সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সহজ হবে। আর সবশেষে আসো কি, সবশেষে হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। কন্ট্রোলিং ইজ মাস্ট, বিকজ তুমি যদি কন্ট্রোল করতে না পারো, নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কখনোই তুমি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারবে না বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। নিয়ন্ত্রণ হচ্ছে যে এই প্রক্রিয়াতে কি করা হয়, প্রতিষ্ঠানে ব্যবস্থাপক যাচাই করে দেখেন যে প্রতিষ্ঠানের সকল কাজ পরিকল্পনা মাফিক হয়েছে কিনা, কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, এবং সেগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো শোধরানোর ব্যবস্থা করবেন এবং কি করবেন যে প্রয়োজন অনুযায়ী পুনরায় সেই কাজগুলোকে আবার শুধরিয়ে সঠিকভাবে করবেন। এটাই হচ্ছে নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কাজগুলোই সম্পাদন করা হয়ে থাকে। আর এই নিয়ন্ত্রণই কী করে, পরিকল্পনা বাস্তবায়নকে সহজ করে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। কারণ আমি ব্যবস্থাপনা কার্যাবলীটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এর বেশি আজকে তোমাদেরকে পড়াবো না, কারণ একসাথে পড়ালে তোমরা মনে রাখতে পারবে না। তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার কার্যাবলী, এটা তোমাদের বাসার পড়া থাকবে। আর দয়া করে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা জুম ক্লাসে অ্যাটেন্ড করবে, কারণ জুম ক্লাসেও তোমার কি হতে পারে, সে তুমি যদি অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করো, জুম ক্লাসে তোমার আরও সামনাসামনি আমার সাথে কথা বলতে পারছো, কোনো সমস্যা হলে ডিরেক্টলি তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারছো, তাহলে এই সুযোগটা তোমরা কেন হাতছাড়া করবে? তোমাদের জুম ক্লাস করা উচিত আমি মনে করি। তারপর বাকিটা তোমাদের উপর, তোমরা জানো। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা ভালো থেকো, ঠিক আছে? আর নেক্সট উইকে সিটির প্রিপারেশন নিও তোমরা বিপণন চ্যাপ্টারের উপর সিটি হবে, তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে শুরু করো। ভালো থেকো, গুড বাই।